আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নতুন কারিকুলামের বিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে জানতে যাচ্ছি। টপিকটি হচ্ছে ভরবেগের ধারণা, ভরবেগের পরিবর্তনের হার এবং নিউটনের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে সাধারণ বিজ্ঞান অর্থাৎ বর্তমানের যে বিজ্ঞান, এই বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নাম নিউটনের সূত্র। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিউটনের দ্বিতীয় সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব নিউটনের দ্বিতীয় সূত্র এবং খুবই সহজভাবে। আজকের পর তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র ইনশাআল্লাহ আর কখনো পড়তে হবে না। একদম সব থেকে সহজ উপায়ে আমি চেষ্টা করব তোমাদের বুঝাইতে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তোমরা জেনে থাকবে যে ইতোমধ্যে আমাদের একটি ক্লাস আপলোড করা হয়েছে তোমাদের এই নতুন কারিকুলামের বিজ্ঞানের উপরে। তাই অবশ্যই সেই ক্লাসটি আগে দেখে নিবে, কারণ সেই ক্লাসটিতে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে ধারণা দেওয়া আছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটি দেখে নিবে, তারপর আজকের ভিডিওটি কন্টিনিউ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের একটা কথা না বললেই হয় না, যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। খেয়াল করে দেখো, আমরা আজকে চেষ্টা করব নিউটনের দ্বিতীয় সূত্র পড়বার। মনে রাখবা, এটা আসলে এই তিনটা টপিক কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রের মাঝেরই একটা টপিক। খেয়াল করো বন্ধুরা, প্রথমত ভরবেগের ধারণা, এরপর কি পরিবর্তনের হার এবং নিউটনের দ্বিতীয় সূত্র। এই তিনটা বিষয় কিন্তু একটা বিষয়ের সাথে কন্টিনিউ বা কানেক্ট, সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্র। তো প্রথমত, যেহেতু তোমাদের বিজ্ঞান বইটাতে এবার টপিকগুলো আলাদা করে দেওয়া আছে, তাই আমরা একটু আলাদাভাবেই আলোচনা করি। প্রথমত দেখো, ভর বেগের ধারণা অর্থাৎ ভরবেগ বিষয়টা কি। ভরবেগ বিষয়টা কি খেয়াল করো। মনে রাখবা, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। সহজভাবে যদি প্রশ্ন চলে আসে বা প্রশ্ন করা হয় যে তোমাকে ভরবেগটা আসলে কি, ভরবেগ বলতে তুমি কি বুঝো, তাহলে তোমাকে বলতে হবে যে ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। তাহলে আমরা কি পেলাম, যে ভর এবং বেগের গুণফল। খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম, যে ভর এবং বেগের গুণফল, এই বিষয়টাই হচ্ছে কি ভরবেগ। এবার আরো একটু বিস্তারিত খেয়াল করো, ভর বিষয়টা কি। তোমরা যারা এবার নবম শ্রেণীতে আসো, তোমরা কিন্তু ছোট ক্লাসে পড়ে আসছো, অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ে আসছো যে ভর পদার্থের একটা পরিমাপের একক। পদার্থের পরিমাপের একক হচ্ছে ভর। ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না অবস্থান ভেদে, অর্থাৎ এক জায়গাতে ভর যেমন অন্য জায়গাতেও ভর ঠিক থাকবে। এক গ্রহ থেকে অন্য গ্রহতে নিয়ে গেলেও ভর ঠিক থাকবে। তাহলে খেয়াল করো, এই যে ভর অর্থাৎ কোনো পদার্থে বা কোনো বস্তুর উপরে ওই বস্তুটার মধ্যে পদার্থের পরিমাণ, বা কোনো একটা বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, এই জিনিসটাকে বলা হয় ভর। কোনো একটি বস্তুর মধ্যে মোট পদার্থ কতটুকু আছে, কি পরিমাণ আছে, সেই পদার্থের পরিমাণটাকে বলা হয় ভর। তাহলে খেয়াল করো, ভরকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা। এটার একটা কারণ আছে, কেন এম দ্বারাই প্রকাশ করা হলো। আমি তো চাইলে অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারতাম, কেন এম দ্বারা প্রকাশ করা হলো। মনে রাখবা, ভরের ইংরেজি হচ্ছে মাস, MASS, মাস। এই যে ভর, এখান থেকে এম শব্দটি চলে আসছে। তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এম দ্বারা। এবার দেখো বন্ধুরা, বেগ কতটা চলে আসতেছে না। তাহলে বেগ বিষয়টা কি, বেগ কি, তোমাদের কিন্তু গতির পূর্বের বইটাতে এরকম একটা ছিল চ্যাপ্টার, গতি নামে আলাদা চ্যাপ্টার। তো তোমাদের যেহেতু গতি দেওয়া নাই, তো আমরা এই জায়গাতে শুধুমাত্র আলোচনা করব যে বেগ বিষয়টা কি। বেগ কি, মনে রাখবা, বেগটা হলো বেগটা হলো যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে কি পরিমাণ, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দিকে কি পরিমাণ বস্তুর সরণ ঘটলো, বা সরণের পরিবর্তন, বা নির্দিষ্ট সময়ে কি পরিমাণে বস্তুর সরণ ঘটলো, এই জিনিসটাকে আমরা কি বলবো, বেগ। নির্দিষ্ট দিকে, অর্থাৎ বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, যেটা বর্তমানে তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমরা মনে রাখবে যে বেগ একটা ভেক্টর রাশি। যে রাশি প্রকাশের জন্য দিকও দরকার, মানও দরকার, তাকে ভেক্টর রাশি বলে। কারণ বেগ কিন্তু নির্দিষ্ট দিকে হয়। এই জন্য শুধু এইটুকু ধারণা রাখো তোমরা, যে বেগ একটা নির্দিষ্ট দিকে হবে, যার কারণে বেগের একটা দিক থাকবে। তো নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে বস্তুর সরণ ঘটতেছে। এই সরণ মানে কি, অ্যাকচুয়ালি আমরা যেটাকে সরে যাওয়া বলতে পারি সহজ ভাষায়, যে সরে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়
স্থানান্তর হচ্ছে বা সরে যাচ্ছে, এই বিষয়টাই হচ্ছে সরণ। তাহলে নির্দিষ্ট দিকে সরণের হার, নির্দিষ্ট দিকে সরণের হার সহজভাবে মনে রাখবা। যে সব ফিজিক্সের পড়তে গেলে আমরা যেখানেই হার কথাটা পাবো, হার শব্দের অর্থই হচ্ছে সময় দ্বারা ভাগ। সহজভাবে মনে রাখো, হার শব্দের অর্থ কি? সময় দ্বারা ভাগ। তাহলে সরণের হার, সরণের হার, তাহলে সরণের হারটাকে আমরা কি বলবো? বেগ। এখন খেয়াল করো, বেগ বুঝছো, তারপরে হচ্ছে ভর বুঝছো। আমরা এবার কি বলতেছি? যে ভর এবং বেগের গুণফলকেই বলা হয় ভরবেগ। এবার দেখো, ভরবেগকে তাহলে আমরা কি পাচ্ছি? এম। আর বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে ভরবেগ আমরা কি পাচ্ছি? এম ভি। সহজভাবে মনে রাখবা, ভরবেগকে এম ভি দ্বারা প্রকাশ করা হয়, ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর আমি সংজ্ঞাতে কি বলছি? যে ভর এবং বেগের গুণফলটাকে কি বলে? ভরবেগ। তাহলে ভরবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা বন্ধুরা? ভরবেগ। ভরবেগকে প্রকাশ করা হচ্ছে এম আর হচ্ছে কি দ্বারা? ভি দ্বারা। তার মানে বস্তুর ভরবেগ, বস্তুর ভরবেগ বিষয়টা দ্বারা আমরা কি পেলাম? আমরা এম ভি। তাহলে এখন আমরা দেখো পরবর্তী একটি টপিক হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার। এবার একটু ভালোভাবে খেয়াল করো, ভরবেগের পরিবর্তনের হার, এই জিনিসটা কি? ভরবেগের পরিবর্তন, পরিবর্তনটা দ্বারা আসলে কি বোঝায়? আমরা এটা সহজভাবে একটু মনে রাখবো যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, বিষয়টা আমি একটু বিস্তারিত পরে বলতেছি। দেখো, শেষ ভরবেগ বিয়োগ কি? আদি ভরবেগ। শিক্ষার্থী বন্ধুরা, শেষ ভরবেগ বিয়োগ করবো আমরা আদি ভরবেগ। এবং আমি এখানেও দেখো তো হার কথাটা আছে না? আমি একটু আগে বললাম যে হার শব্দের অর্থ কি? সময় দ্বারা ভাগ। হার শব্দের অর্থ কি? সময় দ্বারা ভাগ। তাহলে আমরা আবার কি করবো? একে সময় দ্বারা ভাগ করব। এবার খেয়াল করো বন্ধুরা, আমি এটাকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। ভরবেগের পরিবর্তন বিষয়টা কি? যে এটা কিন্তু আসলে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো কি? ভর বেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন সমান সমান আমরা কি জানলাম? যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ভাগ সময়। এখন খেয়াল করো, শেষ ভরবেগ কি আর আদি ভরবেগ কি? যেটাই হোক ভরবেগ কিনা, শেষ ভরবেগ হোক আর আদি ভরবেগ হোক, ভরবেগ কিনা। তার মানে বোঝা যাচ্ছে যে এটাও একটা ভরবেগ, এটাও একটা ভরবেগ, কিন্তু আমরা ভরবেগ পাচ্ছি দুইটা, একটা হচ্ছে শেষ ভরবেগ, একটা হচ্ছে আদি ভরবেগ। মনে রাখবা, শেষ বেগকে অর্থাৎ ভরকে যদি আমরা শেষ বেগের সাথে গুণ করি, ভর ইন্টু শেষ বেগ, ভর ইন্টু শেষ বেগ, তাহলে হবে শেষ ভরবেগ। তাহলে আর একটা কি পাবো? ভর ইন্টু আদি বেগ। ভর ইন্টু যদি আদি বেগ হয়, তাহলে আমরা পাবো কি? আদি ভরবেগ। ভরের সাথে শেষ বেগ গুণ করলে শেষ ভরবেগ, ভরের সাথে আদি বেগ গুণ করলে আদি ভরবেগ। এখন খেয়াল করো, শেষ ভরবেগকে প্রকাশ করা হয়, আমরা জানি, মনে রাখবা, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এম এর সাথে যদি শেষ বেগ গুণ করে দেই, শেষ বেগ, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এম এর সাথে যদি শেষ বেগ গুণ করি তাহলে কি পাবো আমরা? এম ভি। এবার খেয়াল করো তো, আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, এটা মনে রাখবা, আদি বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইউ দ্বারা। তাহলে এম এর সাথে যদি আমি আদি বেগ গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? এম ইউ। তাহলে এবার একটু খেয়াল করো, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? যে এম ভি মাইনাস কি পারি আমরা? এম ইউ। ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা কি পাচ্ছি? যে শেষ ভরবেগ, তাহলে এম ইন্টু শেষ বেগ মানে ভর ইন্টু শেষ বেগ, তাহলে শেষ ভরবেগ মাইনাস ভর ইন্টু আদি বেগ, অর্থাৎ আদি ভরবেগ ভাগ কি জানি আমরা? সময়। মনে রাখবা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা, সময়কে প্রকাশ করা হয় কি দ্বারা? টি দ্বারা। তাহলে আমরা কি পেলাম? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটাকে কি পেলাম? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। ক্লিয়ার? দেখো, আমার বিশ্বাস তোমরা এটুকু বুঝে যাবে। তাহলে আমরা কি পেলাম? ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তন, আমি শুধু পরিবর্তনের হারটা বের করলাম। তোমরা জানো যে হার শব্দের অর্থ কি? সময় দ্বারা ভাগ। ভরবেগের পরিবর্তন তার মানে কি? শেষ ভরবেগ থেকে আগেরটা বাদ দেবো। পরিবর্তন বিষয়টা আসলে কেমন? আমি যদি তোমাদের শুধুমাত্র বেগের কথা বলি, ধরো একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সাপোজ যে একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, একটু পরে ওই গাড়িটার বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়,
অর্থাৎ 20 মিটার/সেকেন্ড হয়, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় বেগের পরিবর্তন কতটুকু হলো, তাহলে তোমরা কি বলবে? অবশ্যই বলবে যে বেগের পরিবর্তন হয়েছে কত, 15 মিটার/সেকেন্ড। কিভাবে বললে খেয়াল করো, আমি বলতেছি কি, প্রথমে বেগ ছিল হচ্ছে 5, পরে বেগ হয়ে গেছে 20। এখন তোমার যদি বলা হয় বেগের পরিবর্তন কত, তাহলে পরিবর্তন তুমি কিভাবে বলবা? অবশ্যই বলবা যে পরিবর্তন হলো 15। সেটা কিভাবে বের করলা? যে 20 - 5 করলে আমরা পাচ্ছি কত, 15। অর্থাৎ এটা হচ্ছে কি বেগের পরিবর্তন। তার মানে সেম কাজটা করলাম, শুধুমাত্র তার সাথে ভরটাকে গুণ করে দিয়ে, এই জন্য শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে এটাই কি ভরবেগের পরিবর্তন। আর হার শব্দটার অর্থটাই কি, সময় দ্বারা ভাগ। তার মানে ভরবেগের পরিবর্তন এর হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান সমান আমরা কি জানলাম, যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ভাগ সময়। তাহলে আমরা কি পেলাম, mv মাইনাস mu ডিভাইডেড টি। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। দেখো বন্ধুরা, এই জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো, এবার আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করব। এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা আসলে এগুলো বুঝতেছো কিনা। বন্ধুরা এবার দেখো, আমরা যদি এই সূত্রটাকে একটু মডিফাই করি তাহলে আমরা কি পাই, একটু ভালোভাবে খেয়াল করো। আমরা এই দুইটা জিনিস থেকে এম কমন নিতে পারি না? এই দুইটা থেকে যদি এম কমন নেই, এম কমন নিচ্ছি আমরা, এই দুইটা জিনিস থেকে যদি আমি এম কমন নেই তাহলে আমি পাবো হচ্ছে ভি মাইনাস ইউ, আর নিচে কি পাবো, টি। খেয়াল করো, আমরা এই দুইটা জিনিস থেকে শুধুমাত্র এমটাকে কমন দিলাম, তাহলে আমরা পেলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন খেয়াল করো, আমি এমটাকে সামনে নিচ্ছি, যেহেতু গুণ অবস্থায় আছে সামনে নিচ্ছি, তাহলে আমি পাচ্ছি কি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আবার দেখো, এই জিনিসটা আসলে কি ত্বরণ। ত্বরণ কি জিনিস? আবার প্রশ্ন চলে আসলো যে স্যার ত্বরণ কি জিনিস, আমরা তো ত্বরণ জানি না। খেয়াল করো, মনে রাখবা ত্বরণটা হচ্ছে, তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, তোমরা ছোট ক্লাসে পড়ছো, ক্লাস 8 এর বই পড়ছো হচ্ছে অভিকর্ষ ত্বরণ। যেটা অভিকর্ষ ত্বরণ, সেম প্রায় এই জায়গাতে আমরা সরল রৈখিক পথে ত্বরণ করব। অর্থাৎ ত্বরণটা কি, মনে রাখবা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো বেগ বৃদ্ধিটা কি, অর্থাৎ আমি আবারও একই কথা বলতেছি, ধরে নাও আমার একটা বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে ছিল, এরপরে বেগ বৃদ্ধি পেয়ে 20 মিটার/সেকেন্ড হলো। তাহলে আমি যদি বলি বেগ বৃদ্ধির হার, ত্বরণটা কি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আচ্ছা আমি এখানে লিখতেছি যে ত্বরণ হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। এবার খেয়াল করো, বেগ বৃদ্ধি পেলে কতটুকু, তোমরা আবারও বলবে 15 মিটার বৃদ্ধি পাইছে, কিভাবে বের করলে? তাহলে খেয়াল করো, আবারও কি 20 - 5 করতে পারি আমরা। তার মানে শেষ বেগ থেকে আদি বেগ, অর্থাৎ শেষ পরে যে বেগটা পাবো সেটা শেষ বেগ, আগে যে বেগটা পাবো সেটা আদি বেগ। তাহলে শেষ বেগ থেকে আদি বেগটাকে বিয়োগ করলে আমরা পাবো কি বেগের বৃদ্ধি। আর বেগের বৃদ্ধির হার, আবারও একই কথা, হার শব্দের অর্থ কি বন্ধুরা, সময় দ্বারা ভাগ। তার মানে কি বেগের বৃদ্ধি। তাহলে এটা কি বললাম আমরা, এটা যদি শেষ বেগ হয়, এটা যদি আদি বেগ হয়, তাহলে ভি মাইনাস ইউ পেলাম। তাহলে খেয়াল করো, আমরা কি পাচ্ছি, ভি মাইনাস ইউ ভাগ কি হার মানে কি সময়। তাহলে এবার খেয়াল করো, আমরা পেলাম কি ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল আমরা কি পেলাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। মনে রাখবা ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা বন্ধুরা, এ দ্বারা। এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, তাহলে শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, মাইনাস আদি বেগ হচ্ছে ইউ ডিভাইডেড টি। বেগ বৃদ্ধির হার, এই জিনিসটাই হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধি তার মানে শেষ বেগ থেকে আদি বেগটা বাদ, তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পেল সেটুকু বের করলাম, তার হার, হার মানে সময় দ্বারা ভাগ। তাহলে আমরা কি পেলাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটাই হচ্ছে ত্বরণ। তাহলে একটু খেয়াল করো বন্ধুরা, এই জায়গাতে আমাদের এই সূত্রটা যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি চলে আসছে না। এবার দেখো, এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটার পরিবর্তে আমরা কি এ লিখতে পারি, আমরা কি এ লিখতে পারি? ভালো করে খেয়াল করো, এম ইন্টু এই জিনিসটার পরিবর্তে আমরা কি এ লিখতে পারি না? অবশ্যই পারি। কেন বলবো পারি? কারণ আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল কি ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ত্বরণ কি জিনিস আমি এই পাশে বুঝিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, আমরা এই যে ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা কি পেলাম, এম এ। একেবারে মুখস্থ রাখবা তোমরা, এটুকু আমরা কি পেলাম, এম এ। অর্থাৎ এই সূত্রটাকে মডিফাই করে আমরা পেলাম হচ্ছে এম এ। দেখো, এগুলো যদি তোমরা বুঝে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, যদি না বুঝে থাকো অবশ্যই সেটাও জানাবে। আমি চেষ্টা করব
পরের কোনো ভিডিওতে আরেকটু সহজভাবে বোঝানোর। বন্ধুরা আমি এটা আপাতত মিশিয়ে দিচ্ছি। এবার খেয়াল করো বন্ধুরা, আমরা চলে আসব নিউটনের দ্বিতীয় সূত্র। এবার চলে আসবো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আমি একটু লিখে রেখেছি, দেখো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। অর্থাৎ কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, হার মানে সময় দ্বারা ভাগ, তোমাদের একটু আগে বলছি যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রথম অংশটুকু এইটুকু আগে বুঝবার চেষ্টা করো যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। আবার একটু খেয়াল করো, ভর বেগের পরিবর্তনের হার কি পাইছি আমরা, এম ভি মাইনাস এম ইউ, তাই না? আমরা তাহলে কি পাইছি যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড কি টি, ভর বেগের পরিবর্তনের হার। তাহলে ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বল, মনে রাখবা বল জিনিসটা কি, বল জিনিসটা কি, আবার এখানে বল জিনিসটা কিন্তু চলে আসতেছে। দেখো একটু খেয়াল করো, আমি বল জিনিসটা একটু বুঝিয়ে দেই। বল হচ্ছে এমন একটা সিস্টেম বা এমন একটা অবস্থা যেটা হচ্ছে কি যে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায়। অর্থাৎ বল হচ্ছে ফোর্স, ইংরেজিতে যেটা বলা হয় ফোর্স। অর্থাৎ আমি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলাম মানে হচ্ছে শক্তি দিলাম, বল কিন্তু এক প্রকার শক্তি, আমি শক্তি দিলাম, তাহলে সেই বস্তুটা কিন্তু স্থির থাকলে গতিশীল হতে পারে আবার নাও হতে পারে। আবার যদি গতিশীল থাকে তাহলে তার গতি আরো বৃদ্ধিও পেতে পারে অথবা গতি কমতেও পারে অথবা আটকেও যেতে পারে। এই বিষয়টাই হচ্ছে কি বল। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টসে জানাবাই। তাহলে বল আমরা কি বললাম, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চায়। তোমরা চাইলে সংজ্ঞাগুলো লিখে নিতে পারো যে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে অথবা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতির পরিবর্তন করে অথবা করতে চায়, তাহলে সেই জিনিসটাকে বলা হয় বল। বলকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা। এফ দ্বারা কেন প্রকাশ করা হলো, এর কারণ হলো ফোর্স, বলের ইংরেজি হচ্ছে ফোর্স, এই জন্য বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে আমরা সংজ্ঞাতে কি বলতেছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি এর উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বলটা কি এফ, তাহলে এফ এর কি সমানুপাতিক, এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন, এটাকে ইংরেজিতে বলা হয় প্রপোর্শনাল। তাহলে আমরা কি পেলাম, এফ ইজ প্রপোর্শনাল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। খেয়াল করো, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক, কোনটা সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনটা কার উপর সমানুপাতিক, এই যে বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল এফ, ভরবেগের পরিবর্তন এইটা এর সমানুপাতিক। এটুকু ক্লিয়ার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং কি বলছে বল যেদিকে ক্রিয়া করে, অর্থাৎ বল যেই দিক বরাবর কাজ করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটবে। অর্থাৎ বিষয়টা কেমন, আমি যদি বল প্রয়োগ করে সামনের দিকে ঠেলি তাহলে বস্তু কি পিছনের দিকে আসবে না, বল যেদিকে ঠেলতেছি, যেদিকে বল দিয়ে ঠেলতেছি বস্তুটা কিন্তু সেদিকেই সরে যাবে। ধরো কোন একটা বস্তুকে টেবিলের উপরে আছে, আমি বই বই আছে সাপোজ, বইটাকে আমি হাত দিয়ে ধরো আমি পশ্চিম দিকে ঠেলতেছি, তাহলে নিশ্চয়ই বইটা কি পশ্চিম দিকেই সরে যাবে। তাহলে বল সরে গেল কোন দিকে, পশ্চিম দিকে। এই যে দিকের কথা বলা হয়েছে এখানে, যে বল যেদিকে ক্রিয়া করে, এই ক্রিয়া মানেই হচ্ছে কাজ, অর্থাৎ বল যেদিকে কাজ করে, বল যেদিক বরাবর কাজ করবে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনটা কি ঘটবে, সেদিকেই ঘটবে। এখন তাহলে আমরা সূত্রটা কি পেলাম, যে এফ ইজ প্রপোর্শনাল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। এটাকে যদি একটু মডিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি, এফ ইজ প্রপোর্শনাল এম ইন্টু, এটার পরিবর্তে আমি কি লিখে দিলাম বন্ধু, ওই যে এম কমন নিয়ে এই সম্পূর্ণটার পরিবর্তে আমি এ লিখছিলাম না, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এবার কি করছিলাম আমরা, এটার পরিবর্তে এ লিখছি, তাহলে এফ ইজ প্রপোর্শনাল এম এ
খেয়াল করো, তাহলে আমরা কি পেলাম? এফ ইজ প্রপোর্শনাল এম এ। একটা কথা সবসময় মনে রাখবা, যেখানে আমরা সমানুপাতিক ধ্রুবক পাবো, এই সমানুপাতিক ধ্রুবক কি এটা তোমার হচ্ছে, এটাকে বলা হয় কিন্তু প্রপোর্শনাল। প্রপোর্শনাল চিহ্ন যখনই আমরা তুলে দেব, প্রপোর্শনাল চিহ্ন থাকলে আমরা কোনো অঙ্ক করতে পারি না, যার জন্য আমরা প্রফেশনাল চিহ্ন তুলে দিতে হয়। আর প্রফেশনাল চিহ্ন তুলে দিতে গেলে আমাদের চলে আসবে হচ্ছে একটা ধ্রুবক মান। এই জায়গাতে আমাদের ধ্রুবক হিসেবে নিব হচ্ছে কে। তাহলে সূত্র আমরা কি পাচ্ছি? কে এম এ। এই যে দেখো, এফ ইজ ইকুয়াল কে এম এ। মনে রাখবা, কে, এখানে কেটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। কেটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, কারণ কে কিন্তু নির্দিষ্ট কোনো মান নাই। কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমানুপাতিক ধ্রুবকের নির্দিষ্ট মান থাকবে, কিন্তু এই জায়গাতে কে এর কোনো নির্দিষ্ট মান নাই। তাহলে আমরা কেটাকে কিভাবে ভ্যানিশ করতে পারি? খেয়াল করে দেখো তো, আমরা যদি এম এর মান 1 নেই, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, এম এর মানটা যদি আমরা 1 কেজি ধরি, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর উপরে যদি বল এফ এর মানটা হয় 1 নিউটন, বলের একক হচ্ছে নিউটন, তাহলে 1 কেজি ভরের বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে আমাদের এ ত্বরণের মানটা কি 1 হয়ে যাবে না? আর ত্বরণের মানটা 1 হয়ে যাবে, অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি বিষয়টাকে, যে 1 কেজি ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, একগুলো একটু মনে রাখবা যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো বন্ধুরা, তাহলে আমরা কি পাচ্ছি? যে 1 কেজি ভরের বস্তুর তাপ 1 কেজি ভরের বস্তুর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার করানো হয়, তাহলে আমাদের এফ এর মানটা চলে আসবে 1। আর এফ এর মানটা যদি 1 চলে আসে, তাহলে আমাদের এম এর মান 1, এফ এর মান 1, এর মান 1, অর্থাৎ তখন আমরা কিন্তু কে এর মানটাও পাবো হচ্ছে 1। আর কেটা হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবকের মানটা যদি কে চলে আসে, তাহলে কি হবে? এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার, কারণ তখন, অর্থাৎ এই যে নিউটনের দ্বিতীয় সূত্রটা যখন আবিষ্কৃত হয়েছিল, তখন কিন্তু কে এর নির্দিষ্ট কোনো মান দিতে পারেনি, এবং তখন তারা বল নির্ণয়ের জন্য আলাদা কোনো সূত্র দিতে পারেনি, যার জন্য তাদের বিজ্ঞানীদের ধারণা ছিল আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আসলে বলই নির্ণয় করব। 1 কেজি ভরের বস্তুর বল যদি 1 নিউটন দেয়া হয়, এই 1 নিউটন বল, এখন বলটা নির্দিষ্ট করে কোনো মান নাই, বল কম বেশি হতে পারে, এই জন্য তখন আমরা কি করছি, বা বিজ্ঞানী মহল কি করছে তখন, যে বলই বের করব দ্বিতীয় সূত্র থেকে, অর্থাৎ বলই বের করব বলে তারা এই জিনিসটা চিন্তা করলো যে 1 কেজি ভরের বস্তুর যদি ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঘটানো যায়, তাহলে বস্তুর বলটা হচ্ছে 1 নিউটন। আর বলটা যদি 1 নিউটন হয়, তার মানে কে এর মানটা চলে আসবে 1 নিউটন। আর কে এর মানটা, সরি, কে এর একক নাই নির্দিষ্ট, তাহলে কে এর মানটা হবে কত? 1। কে এর মান যদি 1 হয়, তাহলে আমরা কেটাকে বাদ দিতে পারি না। যদি কে এর মান চলে আসে 1, অর্থাৎ এগুলো করলে আমাদের কে এর মানটা চলে আসবে কত? 1। দেখো তো, এখন যদি আমি 1 ইন্টু এম এ লিখি, তাহলে এফ ইজ ইকুয়াল 1 ইন্টু এম এ। তোমরা জানো যে 1 দ্বারা গুণ করলেও যা থাকবে, না গুণ করলেও তাই থাকবে। তাহলে আমাদের এই যে 1টা এর সঙ্গে গুণ করে দিব না, তাহলে তখন আমাদের সূত্রটা কি পাচ্ছি? যে এফ ইকুয়াল কি? এম এ। মনে রাখবা, এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা কি পেলাম? এফ ইজ ইকুয়াল এম এ। দেখো, এটা কিন্তু মজা দিয়ে মনে রাখতে পারো, এফ ইকুয়াল মা, এফ ইজ ইকুয়াল মা, এম এ। তাহলে এই বিষয়টাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। যদি বুঝতে না পারো সেটাও কমেন্টসে জানাবে, যদি বুঝতে পারো সেটাও জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমি চেষ্টা করছি তোমাদের প্রতিনিয়ত মজার সব ভিডিও দিতে। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।